ভূমিকম্পর চ্যাপ্টারটা পড়বো। আর্থকুয়েক বা ভূমিকম্প সম্পর্কে পড়বো। তো চলো শুরু করি। তো সবার প্রথমে আমরা ভূমিকম্পের সংজ্ঞাটা জেনে নিই। তো ভূমিকম্প কাকে বলে? ভূমিকম্প হচ্ছে প্রাকৃতিক বা মানবিক কারণে ভূপৃষ্ঠের হঠাৎ কেঁপে ওঠাকেই ভূমিকম্প বলে। অর্থাৎ ভূমিকম্প কিন্তু একটা আকস্মিক প্রক্রিয়া বা সাডেন মুভমেন্ট। যখন ভূপৃষ্ঠের কোনো একটা স্থান ক্ষণিকের জন্য আন্দোলিত হয়, তখনই তাকে কিন্তু আমরা ভূমিকম্প বলে থাকি। এবার ভূপৃষ্ঠে গড়ে কিন্তু 5 লক্ষ বার ভূমিকম্প হয়, যার মধ্যে 500টি কিন্তু প্রবল অর্থাৎ খুব ভয়াবহ ভূমিকম্প হয়, 1 লক্ষটি অনুভবযোগ্য, আর বাকিগুলো কিন্তু মৃদু বা বোঝা যায় না এরকম। ঠিক আছে, তো এইটুকু কিন্তু আমাদের মনে রাখতে হবে। এবার এই ভূমিকম্প চ্যাপ্টার পড়ার আগে কিন্তু ভূমিকম্পের কতগুলো কনসেপ্ট আছে বা রিলেটেড টার্ম আছে, সেগুলো সম্পর্কে আমাদের জানা উচিত। তো চলো সেগুলো শুরু করি। তো প্রথমে ফোকাস এবং হাইপার সেন্টার বলে দুটো কনসেপ্ট রয়েছে। তো ফোকাসটা কি? ফোকাস বলতে ভূ অভ্যন্তরে যে স্থানে ভূমিকম্পের উৎপত্তি লাভ করে তাকে বলা হয় ফোকাস বা কেন্দ্র। ঠিক আছে, তো আর এই কেন্দ্রের যে মানে এই এই স্থানের অর্থাৎ যে স্থানে ভূমিকম্প উৎপত্তি লাভ করে তার মিডিলে যে স্থানটা থাকে তাকেই কিন্তু বলে হাইপো সেন্টার বা হাইপার সেন্টার। তার মানে ফোকাস হচ্ছে একটা স্থান, অন্যদিকে হাইপার সেন্টার কিন্তু হচ্ছে একটা পয়েন্ট। ঠিক আছে, একটা স্থানের মিডিলের যে পয়েন্টটা থাকে সেটাকে কিন্তু কি বলা হচ্ছে? হাইপার সেন্টার বলা হচ্ছে। নেক্সট, এপি সেন্টার আছে। তো এপি সেন্টার কি? অর্থাৎ ভূ অভ্যন্তরে যে স্থানে ভূমিকম্প উৎপত্তি হয়, তারপর তো সেই ভূমিকম্পের তরঙ্গগুলো ধীরে ধীরে ভূপৃষ্ঠের দিকে ছড়িয়ে যায়। তো ভূপৃষ্ঠের যে স্থানে প্রথম কম্পন অনুভূত হয় সেই স্থানটাকে কিন্তু এপি সেন্টার বা উপকেন্দ্র বলা হয়। তো উপকেন্দ্র হচ্ছে সেই স্থানটা যে স্থানে কিন্তু প্রথম কম্পন অনুভূত হয়। একটা কথা আমাদের মনে রাখা উচিত যে এই ফোকাস বা হাইপার সেন্টারে ভূমিকম্পের উৎপত্তি হয় ঠিকই, এখানে কিন্তু কম্পন অনুভূত হয় না। কম্পন প্রথম অনুভূত হয় কিন্তু এই এপি সেন্টারে। ঠিক আছে, এই এপি সেন্টার নির্ণয়ের জন্য কিন্তু একটা যন্ত্র রয়েছে যার নাম হচ্ছে সিসমোগ্রাফ। অর্থাৎ সিসমোগ্রাফের দ্বারা ভূমিকম্পের উপকেন্দ্র নির্ধারণ করা হয়। তবে একটা যন্ত্র নয়, 3টা ইনস্ট্রুমেন্টের দ্বারা কিন্তু এর নির্ধারণ করা হয়। এই কোশ্চেনটা কিন্তু একবার এক্সামে এসেছিল, সিইউ টেটের যে পরীক্ষাটা হয় সেই পরীক্ষায়। ঠিক আছে, তো দেখো মানলাম এটা একটা, এই যে বক্স করা আছে সেই বক্সটা কিন্তু একটা, মানলাম এটা কোনো কান্ট্রি বা কোনো একটা স্থান। এই স্থানে এরকম পাশাপাশি 3টা কি বলে সিসমোগ্রাফ যন্ত্রে প্রথম ভূমিকম্প ধরা পড়লো। এবার এদের কম্পনের মাত্রাগুলোকে ধরে যদি আমরা বৃত্ত অঙ্কন করি, তাহলে এই 3টা বৃত্ত যে স্থানে ছেদ করে সেটাকেই কিন্তু এপিসেন্টার ধরা হয়। তাহলে এটা আমাদের মনে রাখা উচিত যে একটা এপিসেন্টার নির্ধারণে 3টা সিসমোগ্রাফ যন্ত্রের প্রয়োজন। নেক্সট, অ্যান্টি সেন্টার বলে আরেকটা কেন্দ্র আছে। তো এটা যদি আমাদের পৃথিবী হয়, মানলাম পৃথিবীর এই সমস্ত স্থানে ভূমিকম্পের উৎপত্তি লাভ করেছে, তো প্রথম কম্পন অনুভূত হলো এই জায়গায়। তো এটা হলো কেন্দ্র, এটা হলো উপকেন্দ্র, এবং এই উপকেন্দ্রের 180 ডিগ্রির নিচে অর্থাৎ পৃথিবীর প্রায় উল্টা দিকে বলা যেতে পারে যে স্থানে যে স্থানটা রয়েছে তাকে কিন্তু অ্যাপি সেন্টার বলা হয়, সরি অ্যান্টি সেন্টার বলা হয়। তো অ্যান্টি সেন্টারের বাংলা অর্থ কিন্তু হচ্ছে প্রতিবাদ কেন্দ্র। তো এখান থেকে একটা কোশ্চেন আছে যে উপকেন্দ্র আর প্রতিবাদ কেন্দ্রের মধ্যে কৌণিক মান কত? তাহলে এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে 180 ডিগ্রি। আমরা যদি এখানে দেখি তাহলে এর মধ্যেকার কৌণিক মান কিন্তু 180 ডিগ্রি হবে। নেক্সট আছে সিসমোলজি। তো সিসমোলজি কি? সিসমোলজি হচ্ছে এমন একটা বিজ্ঞান বা এমন একটা ব্রাঞ্চ বা এমন একটা আলোচনা যেখানে কিন্তু ভূমিকম্প নিয়ে আলোচনা করা হয়। এই সিসমোলজি শব্দটার সিসমোস কথাটা এসেছে গ্রিক শব্দ থেকে, যার অর্থ হচ্ছে ভূমিকম্প। অর্থাৎ সিম্পল কথায় বলতে গেলে ভূমিকম্প সম্পর্কিত আলোচনাকেই এক কথায় সিসমোলজি বলা হয়। নেক্সট আছে সিসমোগ্রাফ। তো সিসমোগ্রাফ একটা যন্ত্র, যে যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তরঙ্গগুলো রেকর্ড করা হয় এবং এর দ্বারাই কিন্তু উপকেন্দ্র নির্ধারণ করা হয়। ঠিক আছে, ঠিক এরকম যন্ত্রটা হয় যেখানে একটা এরকম কাগজ থাকে, সাদা কাগজ, সেই কাগজ এই কাঁটাটা যত নড়বে তো সাদা কাগজের উপর দাগগুলো এরকম করে কিন্তু বোঝা যাবে। ঠিক আছে, যার ভিত্তিতে আমরা বুঝতে পারি যে ভূমিকম্পটা অ্যাকচুয়ালি কত মাত্রার হয়েছে। তো মনে রাখতে হবে এই যে সিসমোগ্রাফের ফলে এই যে এরকম করে যে দাগগুলো তৈরি হলো, কম্পন রেখাগুলো, সেগুলোকে কিন্তু সিসমোগ্রাম বলা হয়। তো সিসমোগ্রাফ হচ্ছে যন্ত্রটা, আর সিসমোগ্রাম হচ্ছে সেই ডায়াগ্রামটা যেটা দ্বারা আমরা ভূমিকম্পের তরঙ্গের মাত্রাটা বুঝতে পারি। নেক্সট, এবার আছে শক বা কম্পন। তো কম্পন কি? কম্পন বলতে ভূমিকম্পের ফলে যে ওই ভূপৃষ্ঠটা কেঁপে ওঠে সেই বিষয়টাকে বলা হয়। এই কম্পন যদি একটা মেইন ভূমিকম্প হয়, তো মেইন ভূমিকম্পের আগে অর্থাৎ বড় ভূমিকম্পের আগে ছোট ধরনের কিন্তু অনেক সময় কম্পন লক্ষ্য করা যায়, যেটাকে বলা হয় ফোর শক।
আর এই বড় কম্পনের পরও আরেকটা ছোট ধরনের কম্পন অনুভূত হয়, যেটাকে বলা হয় আফটার শক। তাহলে ফোর শক হচ্ছে বৃহৎ কম্পনের আগে ঘটে যাওয়া কম্পন, আর আফটার শক হচ্ছে বৃহৎ কম্পনের পরে ঘটে যাওয়া কম্পন। নেক্সট আছে এবার ম্যাগনিটিউড অফ আর্থকুইক। দেখো, ম্যাগনিটিউড এবং ইন্টেন্সিটি বলে দুটো কথা আছে। ম্যাগনিটিউড দ্বারা মেইনলি শক্তি কতটা হয়, নির্গত হয় ভূমিকম্পের ফলে, সেটাকে বোঝানো হয়। অন্যদিকে ইন্টেন্সিটি দ্বারা ক্ষয়ক্ষতি কতটা হয়, ক্ষয়ক্ষতির মাত্রাটাকে কিন্তু বোঝানো হয়। তো চলো আমরা ম্যাগনিটিউড সম্পর্কে পড়ি। তো ম্যাগনিটিউডটা ভূমিকম্পের সিসমোগ্রাফ যন্ত্র দ্বারা মানে মাপা হয় আর কি, পাওয়া যায়। এর মধ্যে একটা রিক্টার স্কেল ব্যবহার করা হয়, অর্থাৎ একটা তো যন্ত্র থাকবেই, সেই যন্ত্রের মধ্যে আবার একটা স্কেল থাকে, যে স্কেলটাকে বলা হয় রিক্টার স্কেল, যেটা কিন্তু 1935 সালে চার্লস রিক্টার আবিষ্কার করেন, এবং তার নামানুসারেই এই স্কেলের নাম কিন্তু হয় রিক্টার স্কেল। পরবর্তীকালে 1965 সালে রিক্টার এবং তারই একজন সহকর্মী বেনো গুটেনবার্গ, তারা দুজন মিলে এই স্কেলের কিছুটা পরিমার্জন করেন। তো এই কথাটা আমাদের মনে রাখতে হবে যে 1935 সালে প্রথম রিক্টার স্কেল আবিষ্কার হয়, যার দ্বারা ম্যাগনিটিউড অফ আর্থকুইক মেজার করা হয়। এবং তিনি এবং তার একজন সহকর্মী বেনো গুটেনবার্গ 1965 সালে, অর্থাৎ প্রায় 30 বছর পর, এটার কিন্তু পরিমার্জন করেন। এখানে কিন্তু একটা লগারিদম স্কেল ব্যবহার করা হয়, বুঝা গেল? নর্মাল স্কেল ব্যবহার করা হয় না, লগারিদম স্কেল ব্যবহার করা হয়, যেখানে এক মাত্রা বাড়লে কম্পন কিন্তু 10 গুণ বেড়ে যায় এবং নির্গত শক্তি কিন্তু 31.5 গুণ বেড়ে যায়। তো এটা মনে রাখা উচিত। স্কুল লেভেলের বাংলা বইগুলোতে এই কনসেপ্টটা খুব ভুল দেওয়া থাকে, ওখানে কিন্তু দুটাই ওরকম আলাদা করে উল্লেখ করা থাকে না, সবটাতেই 10 গুণ বলেই বলা থাকে। তবে মনে রাখতে হবে যে কম্পন 1 থেকে 2 বাড়লে 10 গুণ বেড়ে যায় কম্পন, ঠিক আছে? অ্যাম্পলিটিউড যেটাকে বলে। আর শক্তিটা, তার থেকে নির্গত যে শক্তিটা, সেই শক্তিটা কিন্তু 31.5 গুণ বাড়ে। বোঝা গেল? তাহলে শক্তি বাড়ে 31.5 গুণ করে, আর কম্পন বাড়ে 10 গুণ করে। এবার রিক্টার স্কেলের মান কিন্তু 0 থেকে 9 পর্যন্ত হয়। তবে মনে রাখতে হবে এটা কিন্তু একটা ওপেন ইন্ডেড ক্লাস। ওপেন ইন্ডেড মানে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 হলো, এবং আরেকটা ঘর আছে 9 এর বেশি। ওই জন্য কোনো বইয়ে এটা কিন্তু 1 থেকে 10 ঘর পর্যন্ত লেখা থাকে। কিন্তু সঠিকটা হলো এটা অ্যাকচুয়ালি 0 থেকে 9, আর এটা কিন্তু ওপেন ইন্ডেড ক্লাস। ঠিক আছে? তো এখানে লেখা আছে ওপেন ইন্ডেড স্কেল, এবং এটা লগারিদম স্কেল। ঠিক আছে? তো যদি কোনো জায়গায় 2 মাত্রার ভূমিকম্প হয়, সেটা কিন্তু খুব কম অনুভূত হবে, অনেকে বুঝতেই পারবে না। 5 মাত্রায় হলে ক্ষয়ক্ষতি হতে পারে, কিন্তু 7 মাত্রা বা তার খুব বেশি হলে শক্তিশালী হয়। এবং 8 মাত্রার যদি বেশি হয়, তাহলে কিন্তু অত্যন্ত ভয়াবহ হয়। অনেক বিল্ডিং-ফিল্ডিং ভেঙে যেতে পারে, এরকম মানে অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারে। রিক্টার স্কেলের সংখ্যা যত বাড়বে, ভূমিকম্প কিন্তু তত বেশি শক্তিশালী হয়। এটা তো সিম্পল কথা। কোথাও 1 রিক্টার স্কেলে যদি ভূমিকম্প হয়, আর কোথাও যদি 8 রিক্টার স্কেলে ভূমিকম্প হয়, তাহলে নিশ্চয়ই তাদের মধ্যে একটা সম্পর্ক আছে, যে 1 থেকে যত 8 এটা বেশি শক্তিশালী, এরকম আরকি ব্যাপারটা। বলছে সবচেয়ে বড় ভূমিকম্প এখনো পর্যন্ত কিন্তু লক্ষ্য করা গেছে, সেটা হচ্ছে 8.9 রিক্টার স্কেলে, যেটা সমুদ্রের তলদেশে সংঘটিত হয় 2004 সালে। 2004 সালে। ঠিক আছে? ভারত মহাসাগরের বুকে, যার ফলে একটা সুনামিও তৈরি হয়েছিল। ভূবিজ্ঞানীরা বলেছেন যে এর থেকে বেশি মাত্রায় ভূমিকম্প হওয়া কিন্তু কখনো সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ শিলা এত বেশি শক্তি জমা করে রাখতে পারে না। শিলা যে মানে ভূঅভ্যন্তরে যে শিলাগুলো আছে, তার মধ্যে এত শক্তিই থাকে না যে এত মাত্রায় একটা ভূমিকম্প সংঘটিত করতে পারবে। তার আগেই শিলা একদম মানে ভেঙে চুরমার হয়ে যায়, এরকম বলা যেতে পারে। তাহলে আমরা মাত্রাটা ভালো করে বুঝলাম, ম্যাগনিটিউডটা। ঠিক আছে? এবার নেক্সট আমরা পড়ব ইন্টেনসিটি। ম্যাগনিটিউড এর পর আরেকটা কনসেপ্ট আছে ইন্টেনসিটি। তো ইন্টেনসিটির বাংলা অর্থ হচ্ছে তীব্রতা। তো তীব্রতা বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? কতটা ক্ষয়ক্ষতি হয়েছে। এই যে ভূমিকম্প হলো, ভূমিকম্পের ফলে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, সেই বিষয়টাকে তুলে ধরার জন্য কিন্তু ইন্টেনসিটি শব্দটা ব্যবহার করা হয়। তো দেখা গেল অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তখন আমরা বুঝতে পারি আচ্ছা, তাহলে ভূমিকম্পটা খুব শক্তিশালী ছিল। এইরকম ব্যাপারটা বোঝায়। তো যদি কোনোদিন কোশ্চেন আসে যে মানুষের জীবনহানি, বাড়িঘর, সেতু, বাঁধ, এগুলো বোঝানোর জন্য কি শব্দটা ব্যবহার করা হয়, তাহলে সেটা কিন্তু হবে ইন্টেনসিটি। এই ইন্টেনসিটি মেজার করা হয় মূলত মডিফাইড মার্কারি বা মার্শালি স্কেল দ্বারা, যেটাকে সংক্ষেপে স্কেল বলা হয়। ঠিক আছে? যেটা কিন্তু আবিষ্কার করে মার্শালি 1902 সালে, এবং এই স্কেলেরও পরিমার্জন করেন উড এবং নিউম্যান 1931 সালে। তাহলে কে পরিমার্জন করেন, কত সালে পরিমার্জন করেন, কে স্কেলটার ধারণা দেন, কত সালে ধারণা দেন, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তবে এই মডিফাইড মার্শালি স্কেল ছাড়াও আরো কয়েকটা স্কেল আছে, যেগুলো দ্বারাও কিন্তু ভূমিকম্পের ইন্টেনসিটি মেজার করা হয়। একটা হচ্ছে রোসি ফোরেল স্কেল। ঠিক আছে? নেক্সট হচ্ছে মডিফাইড মার্শালি স্কেল, যেটা তো আমরা বললামই। আরেকটা হচ্ছে কি এমএসকে স্কেল।
ঠিক আছে, এমএসকে স্কেল। আর একটা আছে জাপান মেট্রোলজিস্ট এজেন্সি স্কেল বা জেএমএ স্কেল। আর একটা আছে রিক্টার স্কেল, তবে রিক্টার স্কেল দ্বারা ম্যাগনিটিউড মেজার করা হয় নাকি ইন্টেন্সিটি। তো এটা মনে রাখতে হবে, রিক্টার স্কেল ম্যাগনিটিউড মেজার করে, বাকি সবগুলোই কিন্তু ইন্টেন্সিটি মেজার করে। এবং এদের মানগুলো কত পর্যন্ত হয় সেগুলো কিন্তু আমাদের মনে রাখা উচিত। যেমন আরএফ স্কেল যেটা 1 to x, মানে 10 ঘর পর্যন্ত, এটাতে 12টা পয়েন্ট থাকে, এটাতে 12টা থাকে। আর এটাতে জেএমএ এটাতে 7টা থাকে। এবং রিক্টার স্কেলে তো আমরা বললামই যে 9টা, আর লাস্টে একটা ওপেন এন্ডেড ক্লাস, টোটাল 10টা ঘর থাকে। ঠিক আছে, তাহলে এই উপরের 4টা স্কেল মেজার করে ইন্টেন্সিটি, এবং নিচের রিক্টার স্কেলটা মেজার করে ম্যাগনিটিউড। ম্যাগনিটিউড দ্বারা আমরা কি বুঝি? ম্যাগনিটিউড দ্বারা আমরা বুঝি যে ভূমিকম্পটা কতটা শক্তিশালী ছিল। আর ইন্টেন্সিটি দ্বারা আমরা কি বুঝি? ইন্টেন্সিটি দ্বারা বুঝি যে ভূমিকম্পটা কতটা ক্ষয়ক্ষতি করেছে। এই ক্ষয়ক্ষতি থেকেও যদিও পরবর্তীকালে কতটা শক্তিশালী ছিল সেটা একটা আন্দাজ করা যায়, কিন্তু ইন্টেন্সিটি মানে কিন্তু ওটাই বোঝায় যে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে। ঠিক আছে, তো নেক্সট এবার আমরা আসবো আর একটা কনসেপ্ট সম্পর্কে, যার নাম হচ্ছে সিসমিক গ্যাপ। তো সিসমিক গ্যাপ হচ্ছে কোনো একটা স্থানে, যে স্থানগুলোতে অ্যাকচুয়ালি ভূমিকম্প হয়, সেই স্থানে একবার ঘটে যাওয়া ভূমিকম্পের পর নেক্সট কতদিন পর সেখানে ভূমিকম্প হচ্ছে, তার মাঝের যে সময় পিরিয়ডটা, সেটাকেই কিন্তু বলা হয় সিসমিক গ্যাপ। তো মনে করা হয় যে যে জায়গাগুলোতে সচরাচর ভূমিকম্প প্রবণ, সেই জায়গাগুলোর যদি সিসমিক গ্যাপটা অনেক বেশি হয়, তাহলে কিন্তু পরবর্তীকালে সেখানে একটা ভয়াবহ ভূমিকম্প হওয়ার আশঙ্কা থাকে। বিজ্ঞানী ম্যাকক্যানেন সর্বপ্রথম এই কনসেপ্টটা কিন্তু দিয়েছিলেন। বোঝা গেল। নেক্সট আছে সিসমোলজিস্ট, যার বাংলা অর্থ হচ্ছে ভূমিকম্প বিশারদ। অ্যাকচুয়ালি ভূমিকম্প নিয়ে যারা আলোচনা করে বা অধ্যয়ন করে, তাদেরকে কিন্তু এরকম সিসমোলজিস্ট বলা হয়। যেমন এখানে ম্যাককেনিন কিন্তু এক ধরনের সিসমোলজিস্ট আমরা বলতে পারি। তো নেক্সট আছে এবার প্লাইস্টোসিসমিক অঞ্চল রিজিয়ন। তো প্লাইস্টোসিসমিক রিজিয়ন বলতে যে অঞ্চলটাতে সব থেকে বেশি তীব্রতা যুক্ত হয়, অর্থাৎ উপকেন্দ্রের আশেপাশের অঞ্চলটা, যেখানে সব থেকে বেশি তীব্রতা হয়, যেখানে সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হয়, সেই অঞ্চলটাকেই কিন্তু এক কথায় প্লাইস্টোসিসমিক রিজিয়ন বলা হয়। ঠিক আছে, তারপরে রয়েছে আইসোসিসমাল এবং হোমোসিসমাইল বলে দুই ধরনের লাইন। তো আইসোসিসমাল দ্বারা ইন্টেন্সিটি সমান তীব্রতাযুক্ত স্থানগুলোকে বোঝানো হয়। তো মানলাম এই এরিয়াতে ভূমিকম্প হয়েছে, এবার এই পয়েন্টটা, এই পয়েন্ট এবং এই পয়েন্টটাতে একই মাত্রায় ভূমিকম্প হয়েছে, সেটা হলো 8। তখন এগুলোকে যদি আমরা একটা কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করি, তো সেই রেখাটাকেই বলা হয় আইসোসিসমাল লাইন। আবার কোনো একটা অঞ্চলে একই সময়ে অনুভূত ভূমিকম্পগুলোকে মানলাম এই প্রত্যেকটাতে 8টা 10 মিনিটে ভূমিকম্প হয়েছে, তো এদেরকে যদি আমরা এরকম করে যুক্ত করি, তাহলে সেটাকে বলা হয় হোমোসিসমাল লাইন। অর্থাৎ হোমোসিসমাল লাইন সমান সময়ে কম্পন অনুভূত স্থানগুলোকে যোগ করা হয়, আর আইসোসিসমাল লাইন দ্বারা সমান তীব্রতাযুক্ত স্থানগুলোকে যোগ করা হয়। নেক্সট এবার আছে সিসমিক শ্যাডো জোন বা ভূমিকম্পের ছায়া বলয়। তো ভূমিকম্পের ছায়া বলয়টা কি? তো যে স্থানে ভূমিকম্প সংঘটিত হয়, সেই স্থান থেকে যখন তরঙ্গগুলো এরকম করে যেতে থাকে, তো এর মধ্যে পি এবং এস তরঙ্গ আছে, যে তরঙ্গগুলো একটা নির্দিষ্ট মানে অঞ্চলের মধ্যে কিন্তু যেতে পারে না। এটা কেন যেতে পারে না? বিকজ পৃথিবীর যে অভ্যন্তর ভাগ, সেই অভ্যন্তর ভাগে কিন্তু বিভিন্ন ধরনের পদার্থ থাকে, কোথাও কঠিন, কোথাও তরল, কোথাও গ্যাসীয়, এরকম। যে কারণে তাদের গতিবিধিটা একটু চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ তারা সোজা না গিয়ে একটু এরকম করে বাঁকতে থাকে। এই বেঁকে যেতে যেতে এমন একটা অঞ্চল মাঝখানে ক্রিয়েট হয়ে যায়, যে অঞ্চলের মধ্যে আর কোনো ভূমিকম্প ধরা পড়ে না, সেই অঞ্চলটাকেই বলা হয় ভূমিকম্পের ছায়া বলয়। তো এক্ষেত্রে মনে রাখা উচিত, ভূমিকম্পের ছায়া বলয় কিন্তু পি ওয়েভ এবং এস ওয়েভের ক্ষেত্রে আলাদা আলাদা হয়। তো পি ওয়েভের ভূমিকম্পের ছায়া বলয় মূলত 105 থেকে 145 ডিগ্রি হয়ে থাকে, এদিকেও 105 থেকে 45 ডিগ্রি, এদিকেও 105 থেকে 45 ডিগ্রি, অর্থাৎ এই অঞ্চলের মধ্যে কিন্তু ভূমিকম্প ধরা পড়ে না। আর এস ওয়েভের ক্ষেত্রে সেটা 105 ডিগ্রি থেকে 105 ডিগ্রি, এই গোটা অঞ্চলটার মধ্যেই কিন্তু ভূমিকম্প ধরা পড়ে না। তো এস ওয়েভের যদি আমরা বলি শ্যাডো জোন হচ্ছে 105 ডিগ্রি থেকে 105 ডিগ্রি, তবে অনেক সময়কে 105 ডিগ্রি থেকে 180 ডিগ্রিও বলা হয়, কারণ এদিকে 105 থেকে 180, এদিকেও 105 থেকে 180। তো যেটাই কোশ্চেনে আসুক, সেটাই যাতে তোমরা অ্যান্সার করে আসো, সেই হিসাবে কিন্তু বুঝতে হবে। তাহলে আমরা কি বুঝলাম যে ভূমিকম্পের ছায়া বলয় পি ওয়েভের তুলনায় এস ওয়েভের ক্ষেত্রে কিন্তু বেশি। এবার অনেক সময় একটা কোশ্চিন আসে যে ভূমিকম্পের ছায়া বলয় কত, সেখানে পি ওয়েভ এস ওয়েভ কিছু উল্লেখ করে না। তাহলে ভূমিকম্পের ছায়া বলয় তখন আমরা সেই অঞ্চলটাকেই বলবো যেটাতে দুটাতেই কমন। তো দুটাতেই কমন বলতে আমরা অ্যাকচুয়ালি এই ওয়েভটাকেই ধরবো 105 থেকে 145 ডিগ্রি। ওই জন্য পরীক্ষায় যদি কোশ্চেন আসে যে ভূমিকম্পের ছায়া বলয়ের পরিমাণ কত, তাহলে কিন্তু আমরা 105 ডিগ্রি থেকে 145 ডিগ্রি বলবো, যদি না পি ওয়েভ এস ওয়েভ আলাদা করে উল্লেখ করে দেয়। পি ওয়েভ উল্লেখ করে দিলে তো কোনো ব্যাপার নয়, কিন্তু এস ওয়েভ উল্লেখ করে দিলে কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে। এই বিষয়টাই কিন্তু এখানে আমাদের লেখা আছে,
যে 0 থেকে 105 ডিগ্রি পি এবং এস উভয় তরঙ্গ পাওয়া যায়, কিন্তু 105 থেকে 145 ডিগ্রিতে কিন্তু পি ও এস দুটাই দেখা যায় না, আর 105 ডিগ্রি অঞ্চলের বেশি এস তরঙ্গ কিন্তু পাওয়া যায় না। অর্থাৎ এই গল্পটাই কিন্তু এখানে ডায়াগ্রামের মাধ্যমে দেখানো আছে। তো এই ছিল ভূমিকম্পের কতগুলো ইম্পর্টেন্ট টার্ম। এবার আমরা আসবো সিসমিক ওয়েভ সম্পর্কে। তো সিসমিক ওয়েভ কি? সিসমিক ওয়েভ হচ্ছে ভূকম্পীয় তরঙ্গগুলো। ভূমিকম্পের ফলে যে তরঙ্গগুলো নির্গত হয় বা সৃষ্টি হয়, সেই তরঙ্গগুলোকে আমরা সিসমিক ওয়েভ বলে থাকি। এই সিসমিক ওয়েভগুলো মূলত দুই প্রকারের হয়, একটা হচ্ছে বডি ওয়েভ আর একটা হচ্ছে সারফেস ওয়েভ। তো বডি ওয়েভ আর সারফেস ওয়েভটা কি? বডি ওয়েভ হচ্ছে ভূমিকম্পের কেন্দ্র থেকে এই উপকেন্দ্র পর্যন্ত যে ওয়েভগুলো, সেই ওয়েভগুলোকে বলা হয় বডি ওয়েভ। যেহেতু ভূমিকম্পের পুরো বডি বরাবর উপরের দিকে আসে, এই জন্য একে বডি ওয়েভ বলা হয়। আর একটা তরঙ্গ আছে যে যারা কিন্তু এই উপকেন্দ্রে আসার পর তারপরে সৃষ্টি হয়। তো উপকেন্দ্র থেকে চারিদিকে এরকম ভূপৃষ্ঠ বরাবর ছড়িয়ে পড়ে। তো যেহেতু তারা ভূপৃষ্ঠ বরাবর ছড়িয়ে পড়ে, সেই জন্য তাদের পৃষ্ঠ তরঙ্গ বা সারফেস ওয়েভ বলা হয়। তো বডি ওয়েভ দুই প্রকার, দুই ধরনের বডি ওয়েভ রয়েছে, একটা হচ্ছে পি ওয়েভ, একটা হচ্ছে এস ওয়েভ বা সেকেন্ডারি ওয়েভ। আর সারফেস ওয়েভও ঠিক ওরকম দুই প্রকার, একটা হচ্ছে লাভ ওয়েভ আর একটা হচ্ছে র্যালি ওয়েভ। তো এটা যাতে সবার মনে থাকে, লাভ ওয়েভ আর র্যালি ওয়েভ। এবার এই দুটা তরঙ্গ ছাড়াও আরো দুটা বিশেষ ধরনের তরঙ্গ আছে, একটা হচ্ছে পিজিএসজি আর একটা হচ্ছে পি স্টার এস স্টার। ঠিক আছে, তো চলো এবার এই তরঙ্গগুলো সম্পর্কে আমরা ডিটেলসে পড়ি। তো প্রথমে আমরা বডি ওয়েভগুলো শুরু করব। তো বডি ওয়েভ মানে কি? কেন্দ্রে তৈরি হয়, উপকেন্দ্রে গিয়ে শেষ হয়ে যায়। এই কেন্দ্র থেকে উপকেন্দ্রে প্রথম যে তরঙ্গটা ধরা পড়ে সেটাকে বলা হয় পি ওয়েভ, এবং পি ওয়েভের পর কিছুক্ষণ পর আরেকটা তরঙ্গ ধরা পড়ে যার নাম হচ্ছে এস ওয়েভ বা সেকেন্ডারি ওয়েভ। অর্থাৎ পি ওয়েভের তুলনায় সেকেন্ডারি ওয়েভের কিন্তু তরঙ্গ যে গতিবেগটা সেটা কিন্তু অনেকটাই কম। এবার চলো পি ওয়েভের আমরা বৈশিষ্ট্যগুলো পড়ি। তো মোশন, লংগিটিউডনাল, কম্প্রেশনাল ওয়েভ বলা হয় এটা। লংগিটিউডনাল কথার অর্থ হচ্ছে লম্বভাবে এরকম করে চলে যায়। একটা কেঁচো যেমন যাতায়াত করে এরকম যায়, আবার পিছনে যায়, আগায় সামনে আগায়, আবার পিছনে যায়, ঠিক ওরকম করে কিন্তু পি ওয়েভটা চলাচল করে। আমরা যদি এই ডায়াগ্রামটাকে দেখতে পারি, দেখো এখানে প্রসারণ হয়েছে, আবার সংকোচন হয়েছে, প্রসারণ হয়েছে, সংকোচন হয়েছে, অর্থাৎ এভাবেই কেঁচোর মতো কিন্তু সামনের দিকে এগিয়ে যায়। ওই জন্য একে কম্প্রেশনাল ওয়েভও বলা হয়, যেহেতু কম্প্রেস হতে হতে আগায় তাই। ঠিক আছে, আবার একটা কোশ্চেন এখান থেকে আসে যে পি ওয়েভটা যেদিকে যায় তরঙ্গ মানে পদার্থগুলোর কম্পনটা কোন দিকে সরে যায়। মানে মানলাম এখানে যদি কোনো একটা অবয়ব থাকে, ভূ অভ্যন্তরে তো ঘর বাড়ি থাকে না, তা আমি বুঝলাম যে একটা কিছু রয়েছে ভূ অভ্যন্তরে, তো সেটা কিন্তু কোন দিকে হেলে যাবে? এই দিকেই হেলে যাবে, যেদিকে তরঙ্গটা আছে সেই দিকেই হেলে যাবে। বুঝা গেল? তো এটা যাতে মনে থাকে। আর এস ওয়েভের ক্ষেত্রে কিন্তু এটা অন্যরকম হবে, সেটা আমি পড়ানোর সময় বলছি। তো অ্যানালগ টু দ্য সাউন্ড ওয়েভ, অর্থাৎ এর যে তরঙ্গটা সেটা কিন্তু শব্দ তরঙ্গের মতো। এটা মনে রাখতে হবে যে কোন তরঙ্গ শব্দ তরঙ্গের মতো আচরণ করে, তাহলে সেটাও কিন্তু হবে সাউন্ড ওয়েভ। মিডিয়াম, এ কিন্তু তিনটা মাধ্যমের মধ্য দিয়ে যেতে পারে, অর্থাৎ সলিড, লিকুইড অ্যান্ড গ্যাস, তিনটা মাধ্যমের মধ্য দিয়ে যেতে পারে। এর গতিবেগ কিন্তু সব থেকে বেশি 8.1 কিলোমিটার পার সেকেন্ড পর্যন্ত এটা কিন্তু হতে পারে। আর ফাস্টেস্ট ওয়েভ, দ্রুতগামী তরঙ্গ, গতিবেগ সব থেকে বেশি, তো দ্রুতগামী হবেই। ফার্স্ট অ্যারাইভ অ্যাট দ্য সার্ফেস, সর্বপ্রথম ভূপৃষ্ঠে এই তরঙ্গটা কিন্তু পৌঁছায়, অর্থাৎ কেন্দ্র থেকে উপকেন্দ্রে সর্বপ্রথম যে তরঙ্গ পৌঁছায় তাকে আমরা প্রাইমারি তরঙ্গ বলি। এমন তার নামটা প্রাইমারি এই জন্যই কারণ সে প্রথম পৌঁছায়। নেক্সট রয়েছে সেকেন্ডারি তরঙ্গ বা এস ওয়েভ, বা বাংলায় যাকে বলা হয় মাধ্যমিক তরঙ্গ। এর গতিবেগটা যদি দেখি তাহলে এটা কিন্তু ট্রান্সভার্স ডিস্টরশনাল ওয়েভ বলা হয় একে। ট্রান্সভার্স মানে এই তরঙ্গটা যখন যায় তখন এরকম করে কিন্তু এঁকে বেঁকে যায়, সাপ যেভাবে চলাচল করে না, সেম ওরকম করে। এই কারণে এখানে যদি কোনো একটা অবয়ব থাকতো, ধরো এরকম করে তরঙ্গটা গেল এই জায়গায় একটা ওয়েভ, তো এ কি করলো, এরকম তরঙ্গটা গিয়ে এখানে ধাক্কা মারলো, ধাক্কা মারে কিন্তু এদিকে সরাই দিবে, না হলে এদিকে সরাই দিবে। তো ওই জন্যই বলে এস ওয়েভ যেদিকে যায় তরঙ্গগুলো কিন্তু তার সমকোণে সরে যায়। তরঙ্গগুলো বলতে পদার্থগুলো, অবয়বগুলো, অবয়বগুলো কিন্তু তার সমকোণে সরে যায়। কিন্তু আমরা এখানে কি বললাম? পি ওয়েভ যেদিকে যায় তরঙ্গগুলো বা অবয়বগুলো সেদিকেই সরে যায়। তরঙ্গ বলছি বারবার, সেটা কিন্তু অবয়ব হবে। অ্যানালগ টু দ্য লাইট ওয়েভ বা ওয়াটার রিপিল, ঠিক আছে, সমুদ্রের ঢেউয়ের মতো কিংবা আলোক তরঙ্গের মতো। পাশের স্তরও সলিড অনলি, অর্থাৎ এ কেবলমাত্র কঠিন স্তরের মধ্য দিয়ে চলাচল করতে পারে। তবে যদি কোনো পদার্থ সেমি লিকুইড হয় তার মধ্যেও কিন্তু এস ওয়েভ চলাচল করতে পারে, তবে সেখানে তার গতিবেগটা অনেক কম হয়। এর গতিবেগটা আপ টু 4.5 কিলোমিটার পার সেকেন্ড হয়, অর্থাৎ পি ওয়েভের তুলনায় এর গতিবেগ কিন্তু অনেক কম। অ্যারাইভ অ্যাট দ্য সারফেস ওয়েভ উইথ টাইম ল্যাগ, অর্থাৎ এও সারফেস ওয়েভে পৌঁছায়, মানে উপকেন্দ্রে পৌঁছায়, কিন্তু পি তরঙ্গ পৌঁছানোর অনেকক্ষণ পর, মানে কিছুক্ষণ পর। বোঝা গেল? তাহলে পি ওয়েভ আর এস ওয়েভের মধ্যে আমরা মেইন পার্থক্য কি 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 বললাম?
তাহলে পি ওয়েভ কি কি বললাম, যে পি ওয়েভের গতিবেগ সব থেকে বেশি, এস ওয়েভের গতিবেগ তারপর। পি ওয়েভ তিনটা মাধ্যমের মধ্য দিয়ে চলাচল করতে পারে, এস ওয়েভ কেবলমাত্র কঠিন মাধ্যমের মধ্য দিয়ে চলাচল করতে পারে, এবং সেমি লিকুইডের মধ্যে চলাচল করতে পারে। ঠিক আছে, আর এটা হচ্ছে শব্দ তরঙ্গের মতো, এটা আলোক তরঙ্গের বা জলের ঢেউয়ের মতো। ঠিক আছে, এ হচ্ছে প্রথম উপকেন্দ্রে পৌঁছায়, এ হচ্ছে মানে পি তরঙ্গ পৌঁছানোর পরে উপকেন্দ্রে পৌঁছায়। এটা যেদিকে যায় পদার্থগুলো সেদিকেই সরে যায়, এ যেদিকে যায় পদার্থগুলো তার সমকোণে সরে যায়। ঠিক আছে, এবার আমরা পড়বো সারফেস ওয়েভ। তো সারফেস ওয়েভ অ্যাকচুয়ালি কোনটা? সারফেস ওয়েভ হচ্ছে এই যে উপকেন্দ্রের তরঙ্গগুলো পৌঁছানোর পর ওখান থেকে কিছু তরঙ্গের বিকাশ হয়, যেটা কিন্তু এরকম ভূপৃষ্ঠ বরাবর চারিদিকে ছড়িয়ে পড়ে, সেই তরঙ্গটাকে বলা হয় কিন্তু সারফেস ওয়েভ বা পৃষ্ঠ তরঙ্গ। এই তরঙ্গও দুই প্রকারের হয়, একটা লাভ ওয়েভ আর একটা হচ্ছে র্যালি ওয়েভ। তো লাভ আবিষ্কার করেছে যেমন লাভ ওয়েভ, আর র্যালি আবিষ্কার করেছে যেন র্যালি ওয়েভ। তো এর মোশন যদি আমরা দেখি তো এন্টায়ারলি হরাইজন্টাল মোশন, অর্থাৎ এ কিন্তু হরাইজন্টাল ভাবে প্রবাহিত হয়, অনুভূমিক বরাবর প্রবাহিত হয়। যদি আমরা দেখি এটাকে তাহলে বুঝতে পারবো, এই যে লাভ ওয়েভটা কিন্তু এখানে আছে। তো লাভ ওয়েভটা অনেকটাই এস ওয়েভের মতো, লাভ ওয়েভটা অনেকটা কার মতো? এস ওয়েভের মতো। এস ওয়েভ যেমন সাপের মতো এরকম করে চলাচল করতে এঁকে বেঁকে, এও কিন্তু এরকম সাপের মতো এঁকে বেঁকে চলাচল করে। ঠিক আছে, মিডিয়াম এ কেবলমাত্র সলিড বা কঠিন মাধ্যমের মধ্য দিয়েই যাতায়াত করতে পারে, এই জন্য একে আমরা কেবলমাত্র ভূপৃষ্ঠেই দেখতে পাই। এর গতিবেগ আপ টু 4.5 কিলোমিটার পার সেকেন্ড, অর্থাৎ এটা হচ্ছে স্লোয়ার পি ওয়েভ অ্যান্ড এস ওয়েভের তুলনায়, কিন্তু রেলি তরঙ্গের তুলনায় এ একটু ফাস্টেস্ট। হাইয়েস্ট ডিস্ট্রাকটিভ ক্যাপাসিটি, অর্থাৎ সব থেকে ধ্বংসাত্মক ক্ষমতা এরই বেশি, কারণ এ যে অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয় সেখানে কিন্তু মানুষের ঘর বাড়ি রাস্তাঘাট এগুলো থাকে। ব্রিটিশ ম্যাথেমেটিশিয়ান এইচ লাভ এটা কিন্তু 1911 সালে আবিষ্কার করেন। নেক্সট এবার আছে রেলি ওয়েভ, এর মোশন হচ্ছে রোলস ভার্টিক্যালি আপ ডাউন, মানে উপরে একবার উঠে নিচে নামে, উপরে একবার উঠে নিচে নামে, এরকম করতে করতে কিন্তু যায়। দেখো এখানে দেখতে পারলে বোঝা যাবে যে এটা কিন্তু একবার এরকম করে উপরে উঠছে, একবার নিচে নামছে, উপরে উঠছে নিচে নামছে, এরকম করতে করতে যায়। তো এও কিন্তু পদার্থগুলো যেদিকে যায় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হয় উপরে, নাহলে নিচের দিকে সরিয়ে দেয়। ঠিক আছে, সিমিলার টু দ্য পি ওয়েভ, এর গতিবেগটা পি ওয়েভের মতো, কিন্তু পি ওয়েভের মতো আর কি গতিবেগটা, কিন্তু পি ওয়েভ তো এরকম করতে করতে গেছিল, আর এ হচ্ছে এরকম উপর নিচে নামছে হালকা। ঠিক আছে, লেস ডিস্ট্রাকটিভ এটা এল ওয়েভের তুলনায়, আর এটা লর্ড র্যালি আবিষ্কার করে 1885 সালে। তো এটুকু মনে রাখতে হবে, পি ওয়েভ এস ওয়েভ, তো পি ওয়েভ আর এস ওয়েভ মোটামুটি সিমিলার, একটু পার্থক্য রয়েছে, কিন্তু এস ওয়েভ আর এল ওয়েভ মোটামুটি সিমিলার। ঠিক আছে, এটুকু যাতে সবাই মনে রাখে। এবার আমরা যদি ভ্যালোসিটি কম্পারিজন করি, ভ্যালোসিটি মানে গতিবেগ, তাহলে সব থেকে দ্রুতগমী সম্পন্ন গতিবেগ হলো পি ওয়েভ এবং এস ওয়েভ। পি ওয়েভ সব থেকে বেশি, তারপরে এস ওয়েভ। মিডিয়াম ভ্যালোসিটি হচ্ছে পি স্টার, এস স্টার, আর সব থেকে মিনিমাম ভ্যালোসিটি যুক্ত ওয়েভগুলো হচ্ছে পিজি, এসজি। ঠিক আছে, সিসমিক ওয়েভগুলো আর কি। তো এই ছিল ভূমিকম্পের ওয়েভগুলো। এবার আমরা আরেকটা নেক্সট টপিক পড়বো, যার নাম হচ্ছে কজেস অফ আর্থকুইক। তো ভূমিকম্প কিন্তু মেইনলি দুই ভাবেই হতে পারে, একটা হচ্ছে প্রাকৃতিক কারণ, একটা হচ্ছে ম্যানমেড কারণ। তো এই প্রত্যেকটা প্রাকৃতিক কারণই কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ। ভলকানিক এরাপশন, আইসোস্ট্যাটিক ডিসইকুইলিব্রিয়াম, ফল্টিং, ক্রাস্টাল কন্ট্রাকশন, ইলাস্টিক রিবাউন্ড, এক্সপেনশন অফ গ্যাসেস, প্লেট টেকটনিক, আর এদিকে কয়েকটা আছে ম্যানমেড কজেস। এবার এই প্রত্যেকটা কারণ সম্পর্কে আমরা একটু ডিটেলসে পড়বো। দেখো এখানকার সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে উদাহরণগুলো। উদাহরণ দিয়ে দিতে পারে যে এর মধ্যে কোন ভূমিকম্পটা আগ্নেয়গিরি অগ্নুৎপাতের ফলে হয়েছে। তো আগ্নেয়গিরি অগ্নুৎপাত যখন হয় তখন সে কি করে, ভূপৃষ্ঠের নিচে গিয়ে আঘাত করে অনেক অগ্নুৎপাতটা, এই কারণে এই সংলগ্ন অঞ্চলে কিন্তু একটা ছোট আকারের ভূমিকম্প হয়। তবে এই ভূমিকম্প কিন্তু অল্প স্থানের মধ্যে সীমাবদ্ধ থাকে, ছোট এলাকায় সীমাবদ্ধ থাকে। ফর এক্সাম্পল ইন্দোনেশিয়ার ক্রাকাতুয়া আগ্নেয়গিরি হয়েছিল যখন 1883 সালে, যার আওয়াজটা অস্ট্রেলিয়া পর্যন্ত শোনা গেছিল, এত জোরে আওয়াজ হয়েছিল। সেই সময় যে ভূমিকম্পটা হয় সেটা কিন্তু মূলত এই কারণেই হয়, এবং এর ফলে প্রায় 36,000 মানুষ মারা যায়। আরেকটা হচ্ছে সমস্থিতিক ভারসাম্যহীনতা। সমস্থিতিক ভারসাম্যহীনতা মানে কি, ভূপৃষ্ঠের প্রত্যেকটা জিনিস কিন্তু একটা আইসোস্ট্যাটিক অবস্থায় রয়েছে। আমরা আইসোস্ট্যাসি চ্যাপ্টারটা পড়ার সময় এই টপিকটা ভালো করে পড়বো। তো যেমন কোনো জায়গায় যদি পর্বত থাকে, আবার কোনো জায়গায় যদি এরকম সমভূমি থাকে, তো পর্বতটা তো ধীরে ধীরে কি নদীগুলো ক্ষয় করে দিচ্ছে, বায়ু ক্ষয় করছে, হিমবাহ ক্ষয় করছে, ফলে কি হচ্ছে, পর্বতের উচ্চতা কিন্তু বা ওজনটা কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে। অন্যদিকে সমুদ্রের নিচে এই জিনিসগুলো গিয়ে নদীর মাধ্যমে পড়ে যায়, ফলে নদীর যে ওজনটা সেটা কিন্তু বেড়ে যাচ্ছে। এর ফলে এই যে ভূপৃষ্ঠের বিভিন্ন অংশ তাদের মধ্যে কিন্তু একটা ডিসইকুইলিব্রিয়াম তৈরি হচ্ছে, যে কারণেও কিন্তু ভূমিকম্প তৈরি হতে পারে। এই যে ডিসইকুইলিব্রিয়াম কন্ডিশন হলো,
এই কন্ডিশনটাকে ইকুইলিব্রিয়াম করার জন্য যখন চেষ্টা করবে ভূপৃষ্ঠটা, তখন কিন্তু তাদের মধ্যে ভূমিকম্প হতে পারে বলে বিজ্ঞানীরা মনে করেছেন। এমনকি এই কারণে ভূমিকম্প হয়েছিল 1949 সালের 4ই মার্চ হিন্দুকুশ পর্বতের যে ভূমিকম্পটা সেটা। এটা মনে রাখতে হবে একটা। এখান থেকে আরেকটা কনসেপ্ট ক্লিয়ার করা উচিত যে বর্তমানে কিন্তু গ্লোবাল ওয়ার্মিং এর ফলেও ভূমিকম্প হয়। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও গ্লোবাল ওয়ার্মিং এর ফলেও কিন্তু ভূমিকম্প হয়। কিভাবে ভূমিকম্প হয়? তাহলে এই যে পাহাড়ের পর্বতগুলো উপরে যে বরফগুলো রয়েছে, সেই বরফগুলো কিসের কারণে গলে যাচ্ছে? বিকজ অফ গ্লোবাল ওয়ার্মিং। তো কমে যাওয়ার ফলে পাহাড়ের ভারটা কমে যাচ্ছে এবং সেই জলটা গিয়ে পড়ছে সমুদ্রে, অর্থাৎ সমুদ্রের ভারটাও চেঞ্জ হচ্ছে। তার মানে কি? এই গ্লোবাল ওয়ার্মিং এর কারণে এই সমস্ত এলাকায় কিন্তু ডিসইকুইলিব্রিয়াম কন্ডিশন তৈরি হচ্ছে, যে কারণে কিন্তু ভূমিকম্প হতে পারে। ঠিক আছে? নেক্সট হচ্ছে চ্যুতি। তো কোনো একটা স্থানে যদি চ্যুতি তৈরি হয়, চ্যুতি চ্যাপ্টার আমি পড়িয়েছি আগে। তো চ্যুতি তৈরি হলে সেই স্থানেও কিন্তু ভূমিকম্প হতে পারে। যেমন 1950 সালে যে আসামের ভূমিকম্পটা হয়েছিল এই কারণেই হয়েছিল। এবং 1934 সালে যে বিহারের ভূমিকম্পটা হয়েছিল সেটাও কিন্তু এই ধরনের কারণের ফলেই হয়। আরেকটা কনসেপ্ট আছে ভূত্বকের সংকোচন। তো ভূত্বকের সংকোচন কি? তো ডানার মতে যে পৃথিবী যখন জ্বলন্ত আগ্নেয়পিণ্ড ছিল, সেখান থেকে যখন ধীরে ধীরে শীতল হতে শুরু করে, তখন তার চারপাশে কিন্তু এরকম করে সংকোচনের ফলে ভাঁজের তৈরি হয়। এই ভাঁজের ফলেও বা এই সংকোচনের ফলেও কিন্তু অনেক সময় কি হয়, ভূমিকম্প হতে পারে। কারণ এই যে অংশটা এরকম ছিল, এটাই যখন উঁচু নিচু হয়ে যায়, তো এই জায়গায় তো ভূমিকম্প হতেই পারে। তো বলেছে ডানার মতে যে ডানা বলেছেন, হল অ্যান্ড ডানা আছে না, সেই ডানা বলেছেন যে এভাবেও কিন্তু ভূমিকম্প হতে পারে। সেটা মনে রাখা উচিত। ইলাস্টিক রিবাউন্ড থিওরি। তো ইলাস্টিক কনসেপ্টটা আমি বুঝিয়েছিলাম যে কোনো সেলাই স্তর যদি এরকম দুপাশ থেকে টানা হয়, টানার পর পুনরায় যদি সে সেই স্থানেই ফিরে আসে, মানে রাবারের মতো আর কি, গার্ডারের মতো, তাহলে সেটাকে ইলাস্টিক বলা হয়। তো ইলাস্টিক রিবাউন্ড থিওরি দিয়েছিলেন হচ্ছে এইচ.এফ. রিড 1906 সালে সান ফ্রান্সিসকো অঞ্চলে যে ভয়াবহ ভূমিকম্প হয় সেটা সম্পর্কে। তো এটা মনে রাখতে হবে যে ইলাস্টিক রিবাউন্ডের ফলেও ভূমিকম্প হতে পারে এবং এর ফলে ঘটে যাওয়া ভূমিকম্পটা হচ্ছে সান ফ্রান্সিসকো, যার থিওরি দিয়েছিলেন এইচ.এফ. রিড। এবং এই এইচ.এফ. রিডই কিন্তু প্রথম ব্যক্তি যিনি ভূমিকম্পের পূর্বাভাস সম্পর্কে আলোকপাত করেন। তো কোনোদিন যদি কোশ্চিন আসে যে কে প্রথম ভূমিকম্পের পূর্বাভাস দেওয়ার চেষ্টা করেছিলেন, তার নাম হবে কিন্তু এইচ.এফ. রিড। এমনকি 1906 সালে ক্যালিফোর্নিয়া তো আছেই, 1923 সালে জাপানের সাগামি বে বা উপসাগরেও কিন্তু এই কারণেই ভূমিকম্পটা হয়েছিল। নেক্সট আছে গ্যাসের সম্প্রসারণ। তো গ্যাসের সম্প্রসারণ কি? ভূঅভ্যন্তরে আমরা জানি প্রচুর পরিমাণ গ্যাস রয়েছে, দ্যাট মিনস জলীয় বাষ্প রয়েছে। সেই জলীয় বাষ্পটা যখন ছড়িয়ে যায় তখন ভূপৃষ্ঠের নিচে এসে কিন্তু আঘাত করে এবং এর ফলে ভূপৃষ্ঠের উপরেও কিন্তু সামান্য পরিমাণে ভূমিকম্প হতে পারে। তো এগুলো ছিল সব প্রাকৃতিক কারণ। এবার কিছু রয়েছে মানবিক কারণ। তো মানবিক কারণের মধ্যে প্রথমে যেটা রয়েছে রিজার্ভার ইনডিউস সিসমোসিটি, অর্থাৎ জলাশয় সৃষ্ট ভূমিকম্প। তো জলাশয়ের কোনো জায়গায় যদি জলাশয়ের জল আমরা এরকম করে আটকায় রাখি, তাহলে কি হয়, জলাশয়ের মধ্যে কিন্তু একটা ভার বা ওজন তৈরি হয়। এর ফলে কি হয়, নিচের দিকে সে কিন্তু চাপ দেওয়ার চেষ্টা করে। তো অনেক সময় কি হয়, নিচের অংশে এরকম করে চ্যুতি তৈরি হয়ে যায়। সেই কারণেই কিন্তু অনেক সময় এর মধ্যে ভূমিকম্পও তৈরি হতে পারে। বা অনেক সময় এরকম জলাশয়ের জল আটকে রাখলাম, তার ফলে বাঁধ ভেঙে গেল, বাঁধ ভেঙে গিয়েও কিন্তু আশেপাশের অঞ্চলে ভূমিকম্পের তৈরি হতে পারে। এর একটা ভালো উদাহরণ হচ্ছে আমাদের যে মহারাষ্ট্রের কয়না বাঁধ বা কয়না যে ড্যামটা রয়েছে, সেখানে যে ভূমিকম্পটা হয়েছিল সেটা কিন্তু এই কারণেই হয়েছিল। এছাড়া যুক্তরাষ্ট্রের যে হুবার ড্যাম রয়েছে, সেটাতেও কিন্তু সেম এই কারণেই ভূমিকম্পটা হয়। এই মানবিক কারণ ছাড়াও আরো বেশ কিছু কারণ রয়েছে, যেমন খনিজ সম্পদ উত্তোলন, ভূগর্ভস্থ খনি খনন, পারমাণবিক বিস্ফোরণ, রাস্তা, সুড়ঙ্গ, বাঁধ নির্মাণের সময় ডিনামাইট দিয়ে পাথর ফাটানো, এইগুলা কারণের কারণে কিন্তু ভূমিকম্প হতে পারে। তো ভূমিকম্পের কারণ আমরা প্রাকৃতিক এবং মানবিক দুটো আলাদা আলাদা করে পড়লাম। তো এখান থেকে যেটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন, সেগুলো হচ্ছে এর উদাহরণগুলো, উদাহরণ তুলে দিতে পারে। ফর এক্সাম্পল দিয়ে দিল যে কয়না ভূমিকম্প কিসের ফলে হয়েছিল, ঠিক আছে? তো এই কারণে এই উদাহরণগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। এবার আমরা ভূমিকম্পের ফলে কি কি ক্ষয়ক্ষতি হয় সেটা পড়ব। তো লস অফ প্রপার্টি, অর্থাৎ সম্পদের ক্ষতি হতে পারে, টোপোগ্রাফিক্যাল চেঞ্জ হতে পারে, লিকুইফ্যাকশন হতে পারে, সুনামি হতে পারে, ফায়ার হতে পারে, আর ফ্লাডও হতে পারে। তো প্রথমে লস অফ লাইফ অ্যান্ড প্রপার্টি। তো আমরা জানি ভূমিকম্পের ফলে যে কম্পন অনুভূত হয়, তার ফলে প্রচুর মানুষ মারা যায়, প্রচুর সম্পত্তির ক্ষতি হয়। যেমন 26 জানুয়ারি 2001 সালে যে ভুজে ভূমিকম্প হয়েছিল, সেখানে প্রায় তৎকালীন সময়ে 2000 কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়। এখানে এই যে ডায়াগ্রামটা বা এই যে ইমেজটা, এই ইমেজটা কিন্তু সেই তৎকালীন সময়ের একটা ফটো, ঠিক আছে? নেক্সট আছে টোপোগ্রাফিক চেঞ্জ। তো টোপোগ্রাফিও চেঞ্জ হতে পারে, ফাটল তৈরি হতে পারে, ঠিক আছে? বা অ্যাভালেঞ্চেস হতে পারে, স্ল্যাম্প হতে পারে, এই জিনিসগুলো কিন্তু হতে পারে। যেমন 1991 সালে যে উত্তরকাশীতে ভূমিকম্প হয়েছিল, সেই উত্তরকাশীর ভূমিকম্পের ফলে কিন্তু একটা ফাটল তৈরি হয়, বিশাল বড় একটা ফাটল তৈরি হয়েছিল। সেটা কিন্তু এক ধরনের টোপোগ্রাফি চেঞ্জ।
লিকুইফ্যাকশন টার্মটা খুব ইম্পর্টেন্ট। লিকুইফ্যাকশন হচ্ছে যখন ভূমিকম্পের সময় জলপূর্ণ নরম মাটিতে শক্তি হারিয়ে জেলির মতো আচরণ করে, অর্থাৎ আঠালো হয়ে যায় আর কি, তখন তাকে লিকুইফ্যাকশন বলে। এই লিকুইফ্যাকশনের ফলে কোনো বাড়ি হেলে যেতে পারে বা মাটির মধ্যে বসে যেতে পারে, এই ধরনের ঘটনাগুলো কিন্তু হয়ে থাকে। তো লিকুইফ্যাকশন টার্মটাই খুব ইম্পর্টেন্ট। এবং এই লিকুইফ্যাকশনের ফলেই কিন্তু ভূমিকম্প হয়েছিল কি 1934 সালে যে নেপালের ভূমিকম্পটা হয়েছিল, সেখানে কিন্তু এই ধরনের লিকুইফ্যাকশন দেখা গেছিল এবং যার ফলে কিন্তু অনেক বাড়ি হেলে গেছিল। আবার 2001 সালে যে ভুজে ভূমিকম্প হয়, সেখানেও কিন্তু এই ধরনের লিকুইফ্যাকশন লক্ষ্য করা যায়। তবে আমাদের মনে রাখতে হবে এই লিকুইফ্যাকশন কিন্তু নদীর তীর বা সমুদ্র উপকূল বা কোনো জলাশয়ের কাছাকাছি অঞ্চলে যদি ভূমিকম্প হয়, তবেই কিন্তু এই কন্ডিশনটা তৈরি হতে পারে। নেক্সট আছে সুনামি। তো সুনামি, দেখো সুনামি একটা জাপানি শব্দ, যেটা হচ্ছে যে সু থেকে, যার অর্থ হচ্ছে বন্দর, এবং নামি, যার অর্থ হচ্ছে কিন্তু ঢেউ, অর্থাৎ বন্দর ধ্বংসকারী ঢেউকে এক কথায় সুনামি বলা হয়। তো যখন সমুদ্রের নিচে আর্থকোয়েক হবে, যেটাকে ভূগোলের ভাষায় সি কোয়েক বলা হয়, তো তখন তখন কিন্তু কি হয়, যে সমুদ্রের যে ঢেউটা সেটা কিন্তু 30 থেকে 40 মিটার পর্যন্ত উপরে উঠে যেতে পারে এবং এরকম করে উপকূলে আছড়ে পড়ে উপকূলে কিন্তু মারাত্মক ক্ষয়ক্ষতি করে, ঠিক আছে, যেটাকে বলা হয় সুনামি। এই সুনামির ফলে 26 ডিসেম্বর 2004 সালে যে ভারত মহাসাগরের নিচে যে ভূমিকম্প হয়েছিল, সেই ভূমিকম্পের ফলে কিন্তু প্রচুর মানুষ মারা যায়। যেটা মনে রাখতে হবে যে 2004 সালের 26 ডিসেম্বর যে সুনামি হয়েছিল, তার মেন কারণ কি? তার মেন কারণ হচ্ছে সি কোয়েক, অর্থাৎ সমুদ্রের নিচে ঘটে যাওয়া ভূমিকম্প। নেক্সট রয়েছে ফায়ার। তো অনেক সময় কি হয় যে ভূমিকম্পের ফলে গ্যাস সিলিন্ডার ফেটে যেতে পারে বা গ্যাস সিলিন্ডার উল্টে যেতে পারে, বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে পারে, কিংবা কারখানায় আগুন লেগে যেতে পারে। এই ধরনের ঘটনাগুলো কিন্তু হতে পারে, ঠিক আছে। 1923 সালে যে টোকিও বা সাগামি বেতে ভূমিকম্প হয়েছিল, সেই ভূমিকম্পের ফলেও কিন্তু 38,000 মানুষ এরকম আগুন লেগে মারা যায়। 1906 সালে যে সান ফ্রান্সিসকো অঞ্চলে ভূমিকম্প হয়, সেখানেও কিন্তু এই ধরনের আগুনের ঘটনা লক্ষ্য করা গেছে। তাহলে আমাদের মনে রাখতে হবে যে ভূমিকম্পের ফলে কিন্তু আগুনও লাগতে পারে। নেক্সট রয়েছে ফ্ল্যাশ ফ্লাড। তো কি হয়, পার্বত্য অঞ্চল বা কোনো একটা এলাকায় যেখান দিয়ে নদী প্রবাহিত হচ্ছে, ঠিক আছে, সেই এলাকা সংলগ্ন অঞ্চলে যদি ভূমিকম্প হয়, তাহলে হঠাৎ করে কি বাঁধ ফেটে যেতে পারে বা বাঁধ নষ্ট হয়ে যেতে পারে, কিংবা এরকম হতে পারে যে কোনো নদীর সামনে গিয়ে বড় বড় বোল্ডারগুলো আটকে গেল, ঠিক আছে, আটকে গিয়ে কি হলো, নদীর জলটাকে ক্ষণিকের জন্য আটকায় রাখলো। এই কারণে এই নদীর এই পাশের অংশটা, যেদিক দিয়ে জলটা আসছে, সেই অংশে কিন্তু ফ্লাশ ফ্লাড তৈরি হতে পারে। যেমন 2013 সালে যে উত্তর আহ, উত্তরাখণ্ডে যে এরকম হয়েছিল হরপা বানটা বা ফ্লাশ ফ্লাডটা, আহ, সেটা কিন্তু এই কারণেই হয়েছিল, যদিও সেখানকার সাথে বন্যার ভূমিকম্পের কোনো সম্পর্ক ছিল না। জাস্ট আমি বললাম যে ওটা একটা ফ্লাশ ফ্লাডের উদাহরণ। তো এরকম ফ্লাশ ফ্লাডও কিন্তু হতে পারে। এমনকি 1950 সালে যে আসাম ভূমিকম্প হয়, সেখানে কিন্তু এই কারণেই ফ্লাশ ফ্লাড হয়েছিল। সেখানে দিহং নদীতে বড় বাঁধ তৈরি হয় একটা, অর্থাৎ কংক্রিটগুলো এসে একটা নদীর সামনে দাঁড়ায় যায় এবং একটা বাঁধ তৈরি হয়, যে কারণে নদীর এপাশে কিন্তু প্রচুর পরিমাণে আহ, বন্যা দেখা দেয়। সুবনশ্রী নদীর বাঁধ ক্ষতিগ্রস্ত হয়ে প্রায় এত বর্গ কিলোমিটার প্লাবিত হয়। সুবনশ্রীর সামনে যে নদীর বাঁধটা ছিল, সেই বাঁধটা ভেঙে যায়, ভেঙে কি হয়, অর্থাৎ কোনো জায়গায় বাঁধ ভেঙে যেতে পারে, আবার নতুন করে বাঁধ তৈরি হয়েও কিন্তু ফ্লাশ ফ্লাড হতে পারে। তো এটা একটা ফ্লাশ ফ্লাডের ডায়াগ্রাম আছে বা ইমেজ আছে, আমি জাস্ট বোঝানোর জন্য দিয়েছি। গেল। এবার আমরা পূর্ব আর্থকুয়েকের প্রেডিকশন, অর্থাৎ ভূমিকম্পের পূর্বাভাস। তো দেখো, ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া কিন্তু খুব সহজ সাধ্য ব্যাপার নয়, ঠিক আছে। অনেক কিছু ডিপলি খেয়াল করতে হবে, তবে কিন্তু আমরা ভূমিকম্পের পূর্বাভাস দিতে পারবো। কারণ ভূমিকম্পের পূর্বাভাস দেওয়ার জন্য এখনো পর্যন্ত কোনো সাইন্টিফিক মেথড নেই বা কোনো ইনস্ট্রুমেন্ট নেই। তবে বিভিন্ন যদি আমরা প্রাণীর আচরণ বা জলের আহ, জলসীমার লেভেলটা খেয়াল করি, তাহলে কিন্তু আমরা ভূমিকম্পের পূর্বাভাস দিতে পারবো। তো এই পূর্বাভাসগুলো মূলত 3 প্রকারের হয়। একটা দীর্ঘমেয়াদী, যেটা অনেক দিন অনেক বছর আগে থেকেই দেওয়া সম্ভব। মধ্যমেয়াদী, যেটা এক বছর বা কয়েক মাস আগে থেকে দেওয়া সম্ভব। আর স্বল্প মেয়াদী, যেটা কয়েক ঘন্টা থেকে কয়েকদিন আগে দেওয়া সম্ভব। যেমন এই যে সিকিমে এখন নতুন করে রেল লাইন হচ্ছে, তো এই রেল লাইনের ফলে কি হচ্ছে, পাহাড়ের উপরের অংশটা কিন্তু অনেকটা দুর্বল হয়ে যাচ্ছে। তো অনেকে মনে করে জিওলজিস্টরা যে এই সিকিমের এই কাজের ফলে আগামী দিনে কিন্তু ভূমিকম্প হতে পারে। তো এটা একটা দীর্ঘমেয়াদী পূর্বাভাস, ঠিক আছে। আর মধ্যমেয়াদী পূর্বাভাস মানে কি? মধ্যমেয়াদী পূর্বাভাস, যে পূর্বাভাসগুলো মোটামুটি কয়েক মাস আগে বা এক বছর আগে দেওয়া যাবে এরকম, সেটা মধ্যমেয়াদী। আর স্বল্প মেয়াদী মানে জাস্ট ভূমিকম্প ঘটার কিছুক্ষণ আগে যে ব্যাপারগুলো। তো এখানে কয়েকটা আছে, যে এদের যেমন প্রাণীদের অস্বাভাবিক আচরণ, ঠিক আছে, তারপর হাইড্রোকেমিক্যাল কন্ডিশন জলের আর কি, টেম্পারেচার চেঞ্জ, ওয়াটার লেভেল, রাইডন গ্যাস, ওয়েল কূপ,
থিওরি অফ সিসমিক গ্যাপ আর ফোর্স শক, এই কতগুলো উপায় হচ্ছে যার মাধ্যমে আমরা কিন্তু ভূমিকম্পের পূর্বাভাস দিতে পারি। তো চলো এগুলো একটা করে আলোচনা করি। তো দেখো, কোনো প্রাণী যেমন গবাদি পশু হতে পারে, কুকুর হতে পারে, সাপ হতে পারে, মাছ হতে পারে, এগুলো যদি হঠাৎ করে অস্বাভাবিক আচরণ করে, মানে অন্যরকম ভাবে ডাকে বা অস্থির লাগে দেখতে, তাহলে কিন্তু এরকম ভূমিকম্পের একটা পূর্বাভাস দেওয়া যেতে পারে। ঠিক আছে, এটা ক্ষণিকের জন্য, কয়েক ঘন্টা আগে বা কয়েকদিন আগে এরকম। চীন, জাপান, ইউএসএ তে, ভারতে এই ধরনের গবেষণা হয়েছে এবং এই গবেষণায় কিন্তু প্রমাণিত হয়েছে যে হ্যাঁ, ভূমিকম্প আসার আগে প্রাণীরা একটু অস্বাভাবিক আচরণ করে। ঠিক আছে? নেক্সট রয়েছে জলের রাসায়নিক পরিবর্তন। জলের রাসায়নিক পরিবর্তন মানে জলের কালারটা যদি চেঞ্জ হয়ে যায়, ঘোলাটে হয়ে যায়, ঠিক আছে? তাহলে কিন্তু এটা ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া যেতে পারে। যেমন ১৯৯৭ সালে জব্বলপুরে এই ভূমিকম্পের ভূগর্ভস্থ জল কিন্তু ঘোলা হয়ে যায়। অর্থাৎ ওখানকার যে পুকুর-টুকুরগুলো ছিল সেগুলা কিন্তু ঘোলা হয়ে গেছিল। এমনকি টিউবওয়েল থেকে যে জল তুলছিল সেটাও কিন্তু ঘোলাটে বেরোচ্ছিল। এবং তার কিছুদিন পরেই ২ থেকে ৮ দিন পরেই কিন্তু ওখানে একটা ভূমিকম্প হয়েছিল। ঠিক আছে? নেক্সট হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। তো কোনো সমুদ্র সংলগ্ন অঞ্চলে বা কোনো প্রস্রবণের জলের টেম্পারেচার হঠাৎ করে যদি বেড়ে যায়, অনেকটাই বেড়ে যায়, ১০ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস যদি বেড়ে যায়, তাহলে সেই স্থানে কিন্তু একটা ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া যেতে পারে। যেমন চীন এবং রাশিয়ায়, চীনে ১৯৬৭ সালে এবং রাশিয়ায় ১৯৭০ সালে কিন্তু এরকম উষ্ণ প্রস্রবণ বা কূপের জলের উষ্ণতাটা হঠাৎ করে বেড়ে যায় এবং ঠিক তার কিছুদিন পরে এখানে কিন্তু ভূমিকম্প হয়েছিল। জলের স্তরের পরিবর্তন। তো কোনো পুকুর বা ডোবার জলের লেয়ারটা যদি চেঞ্জ হয়ে যায় হঠাৎ করে, অনেকটা বেড়ে যায় বা কমে যায়, তাহলে কিন্তু ভূমিকম্পের পূর্বাভাস হতে পারে। তো এরকম চীন এবং রাশিয়াতে এই ঘটনাগুলো লক্ষ্য করা গেছে ভূমিকম্পের ঠিক আগে। নেক্সট হচ্ছে রেডন গ্যাস। তো রেডন গ্যাস একটা হচ্ছে তেজস্ক্রিয় গ্যাস, যেটা ভূঅভ্যন্তর ভাগ থেকে নির্গত হয়। তো যখন ভূমিকম্প হয় তখন কিন্তু মাটির নিচ থেকে এই গ্যাসটা কিন্তু নির্গত হয়। তো যখন কোনো একটা স্থানে হঠাৎ করে এই রেডন গ্যাসের পরিমাণটা বেড়ে যাবে, ১৫ থেকে ২০০% যদি বৃদ্ধি পেয়ে যায়, তাহলে কিন্তু সেটা একটা ভূমিকম্পের পূর্বাভাস হতে পারে। যেমন উত্তরকাশীতে যে ভূমিকম্পটা হয়েছিল, উত্তরকাশীতে, সেই ভূমিকম্পের সঙ্গে কিন্তু এই রেডন গ্যাসের একটা সম্পর্ক লক্ষ্য করা গেছিল। মানে এই ভূমিকম্প ঘটার কয়েকদিন আগে থেকেই ওখানে কিন্তু রেডন গ্যাসের পরিমাণটা অনেক বেশি পরিমাণে বেড়ে গেছিল এবং ঠিক কিছুদিন পর এখানে কিন্তু একটা ভয়াবহ ভূমিকম্প হয়। তেলকূপের লক্ষ্য করা যাবে, তেলকূপের যদি প্রবাহটা চেঞ্জ হয়ে যায়, লেয়ারটা চেঞ্জ হয়ে যায়, যেমনটা জলের স্তর সেম ওরকমটা, তাহলেও কিন্তু এটা ভূমিকম্পের পূর্বাভাস হয়ে থাকে। আর সব থেকে ভালো যেটা ঘটনা সেটা হচ্ছে পূর্ব কম্পন বা ফোর্স শকিং। এটা আমি তো বললামই যে বড় ভূমিকম্প ঘটার আগে একটা ছোট ভূমিকম্প ঘটে। তো ছোট ভূমিকম্প যখন হয় তখন আমাদের কিন্তু সাবধান থাকা উচিত যে এর পরে হয়তো বড় ভূমিকম্প হতেও পারে। ঠিক আছে? প্রত্যেকটা বড় ভূমিকম্পের আগে কিন্তু এরকম পূর্ব কম্পন হতেই পারে। তো আরেকটা আছে সিসমিক গ্যাপ। যে স্থানগুলো ভূমিকম্প প্রবণ, যেমন ভারতের হিমালয় পার্বত্য অঞ্চল, সেই স্থানগুলোতে যদি দীর্ঘদিন ধরে ভূমিকম্প না হয়, তাহলে সেই যে গ্যাপটা, সেই গ্যাপটাকে বলা হয় সিসমিক গ্যাপ। তো এই সিসমিক গ্যাপের পরিমাণ যত বাড়বে সেখানে কিন্তু মারাত্মক ভূমিকম্প হতে পারে। একটু আগেই আমি এই ঘটনাটা বললাম। তো ভারতের এরকম ৩ টে জায়গা রয়েছে, যেমন হিমাচল গ্যাপ অর্থাৎ হিমাচল প্রদেশের ওটা, সেন্ট্রাল গ্যাপ মানে সেন্ট্রাল হিমালয়ের আশেপাশেরটা, আর একটা হচ্ছে আসাম গ্যাপ। তো এই গ্যাপগুলোতে কিন্তু এই অঞ্চলগুলোতে কিন্তু অনেকদিন ধরে ভূমিকম্প হয়নি। কিন্তু এগুলো ভূমিকম্প প্রবণ। তো সেই কারণে মনে করা হয় যে এই জায়গাগুলোতে কিন্তু ভূমিকম্প হতে পারে। এটা যদিও একটা দীর্ঘ মেয়াদি আরকি পূর্বাভাস। নেক্সট রয়েছে ভূমিকম্পের তরঙ্গের বেগের পরিবর্তন। তো একটা জিনিস জানা উচিত যে উপকেন্দ্রে প্রথম তো পি তরঙ্গ পৌঁছায় এবং তার ঠিক কিছুক্ষণ পর আবার এস তরঙ্গ পৌঁছায়। তো এই পি তরঙ্গ এবং এস তরঙ্গের পৌঁছানোর যে সময়ের পার্থক্যটা সেটাকে কিন্তু লিড টাইম বলা হয়। ঠিক আছে? তো এই লিড টাইমের যদি চেঞ্জ হয়, অর্থাৎ যেরকম হওয়া উচিত ছিল লিড টাইমটা সেরকম না হয়ে যদি তাড়াতাড়ি হয়ে যায় বা একটু লেট হয়, তাহলে কিন্তু সেই স্থানে ভূমিকম্পের সম্ভাব্য আহ, মানে একটা ভূমিকম্প হওয়ার চান্স থাকে। তো এটাও কিন্তু মনে রাখা উচিত। তো লিড টাইমটা সবাই মনে রেখো যে পি ওয়েভ এবং এস ওয়েভের টাইমের যে গ্যাপটা, সেই গ্যাপটাকেই কিন্তু বলা হয় লিড টাইম। লিড টাইম যত চেঞ্জ হবে ভূমিকম্পের ঘটার একটা আশঙ্কা কিন্তু থেকে যায়। তো এই ছিল ভূমিকম্পের পূর্বাভাস দেওয়ার কতগুলো উপায়। তবে এই প্রত্যেকটা উপায়ই কিন্তু সাইন্টিফিক্যালি না, মানে অনেক কিছু খেয়াল করতে হবে তবে কিন্তু আইডিয়া করা যাবে। একদম পারফেক্ট ভূমিকম্প হবেই এরকম কিন্তু কখনো বলা যায় না, কারণ ভূমিকম্পর এখনো পর্যন্ত কোনো কিন্তু ইনস্ট্রুমেন্ট আবিষ্কার হয়নি। এবার আমরা পড়ব ডিস্ট্রিবিউশন অফ আর্থকুইক, অর্থাৎ এই যে ভূমিকম্পগুলো হয়, এই ভূমিকম্পগুলো মূলত কোন জায়গাগুলোতে হয়। তো মূলত নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চলগুলোতে হতে পারে, চ্যুতি ফাটল অঞ্চলগুলোতে হতে পারে, মহাদেশ মহাসাগরের প্রান্ত ভাগগুলোতে হতে পারে, আগ্নেয়গিরি অধ্যুষিত অঞ্চলগুলোতে কিন্তু হতে পারে। ঠিক আছে? এবং এই ভূমিকম্প কোথায় কোথায় হতে পারে এর উপর ভিত্তি করে ভূবিজ্ঞানীরা ভূমিকম্পকে মোট ৩টা জোনে ভাগ করেছেন যে এই ৩টা জোনেই পৃথিবীর 90% ভূমিকম্প সংঘটিত হয়। কি ৩টা জোন?
একটা হচ্ছে সার্কুম প্যাসিফিক বেল্ট, অর্থাৎ এই যে প্রশান্ত মহাসাগরের চারপাশের অঞ্চলটা, যেটাকে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা বলা হয়। পৃথিবীর 3/2 ভাগ, অর্থাৎ 3 যদি টোটাল ভূমিকম্প হয় 3টা, তার মধ্যে 2টাই এখানে ঘটে। ভূমধ্য সাগরীয় এবং ট্রান্স এশিয়াটিক বেল্ট, অর্থাৎ ভূমধ্য সাগর সংলগ্ন এই যে অঞ্চলগুলো, এখানেও কিন্তু এই ধরনের ভূমিকম্প ঘটার একটা চান্স থাকে জাপানের আশেপাশে। নেক্সট হচ্ছে মিড ওসিয়ানিক রিজ এবং আফ্রিকান রিফট বেল্ট, অর্থাৎ প্রত্যেকটা সমুদ্রের এই যে মিড ওসিয়ানিক রিজগুলো, এই রিজগুলোতে কিন্তু ভূমিকম্প হওয়ার চান্স থাকে, তবে এগুলা ভূমিকম্প নয়, এগুলাকে সিকুইক বলা হয়, অর্থাৎ সমুদ্রকম্প। তো বলছে বিশ্বের প্রায় 90% ভূমিকম্প কিন্তু এই 3টা জোনের মধ্যেই লক্ষ্য করা যায়। এবং এটা তো বললাম সব থেকে ভূমিকম্প কোথায় হতে পারে। এবার কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে ভূমিকম্প হয় না বা ভূমিকম্প হওয়ার সেরকম কোনো চান্স নেই, তো তাকে বলা হয় অ্যাসিসমিক অঞ্চল। অ্যাসিসমিক অঞ্চল, ঠিক আছে। সিসমিক অঞ্চল যেখানে সব থেকে ভূমিকম্প হয়, আর তার আগে যদি আমরা একটা যোগ করি, যেখানে ভূমিকম্প হয় না। ফর এক্সাম্পল যেমন দেওয়া আছে অস্ট্রেলিয়া, উত্তর ইউরোপ, ভারতের সমভূমিটা বিশেষ করে, মানে এগুলা জায়গাতে কিন্তু ভূমিকম্প হওয়ার একটা চান্স আছে। আরেকটা অ্যান্সার হবে যেমন ব্রাজিল। ব্রাজিল দেশটাও কিন্তু এই অ্যাসিসমিক রিজনের মধ্যে অন্তর্গত। এবার কোথায় ভূমিকম্প হচ্ছে না হচ্ছে, কোথায় বেশি হচ্ছে, এর উপর ভিত্তি করে ভূবিজ্ঞানীরা গোটা পৃথিবীকে মোট 4টি বলয়ে ভাগ করেন: লো, মডারেট, হাই এবং ভেরি হাই। তো এখানে দেওয়া আছে যে যেখানে ডিপ কালার আছে, অর্থাৎ এই জায়গাগুলোতে কিন্তু ভেরি হাই চান্স আছে, ঠিক আছে। তো এটা পরীক্ষা আসে না সেরকম, শুধু এটুকু মনে রাখা উচিত যে পৃথিবীকে টোটাল কয়টা ভূমিকম্প প্রবণ জোনে ভাগ করা যায়, তো সেটা অ্যান্সার হবে কিন্তু 4টা। ওই ম্যাপটাই এখানে দেওয়া আছে বুঝার জন্য, আমি ম্যাপগুলো দিয়েছি প্রিন্টেবল নোটে, তোমরা একবার দেখে নিলেও হবে। নেক্সট, এবার ভারতকে কয়টা সিসমিক জোনে ভাগ করা যায়। তো বর্তমানে ভারতকে কিন্তু টোটাল 5টা সিসমিক জোনে ভাগ করা যায়। দেখো এই কনসেপ্টটা কিন্তু অনেকে ভুল করে, আর এটা কিন্তু চেঞ্জ হয়েছে রিসেন্ট। যেমন এর আগে হিমালয় পর্বতের এই অঞ্চলগুলোকে জোন 5-এর মধ্যে রাখা হতো, এখন কিন্তু জোন 6-এর মধ্যে রাখা হচ্ছে, অর্থাৎ আরও ডেঞ্জার ব্যাপার হয়ে গেছে। তো দেখো জোন 1 বলে কোনো জোন কিন্তু ভারতবর্ষে নেই, জোন 2 থেকে চালু হয়েছে। অর্থাৎ ভারতবর্ষের এমন কোনো জায়গা নাই যেখানে ভূমিকম্প হতে পারে না। অ্যাকচুয়ালি জোন 1টা কি বোঝায়, যে স্থানগুলোতে ভূমিকম্প হয় না সেই স্থানগুলোকে জোন 1 বলা হয়। তো ভারতবর্ষের ওরকম কোনো এলাকাই নাই যেখানে ভূমিকম্প হবেই না বলা যায়। ওই জন্য ভারতবর্ষের শুরুই হয়েছে জোন 2 থেকে। তো 2 থেকে 6 পর্যন্ত টোটাল 5টা জোন, এটুকু যাতে সবাই মনে রাখে। 6টা জোন নয় কিন্তু 5টা জোন, কিন্তু মান আছে 6 পর্যন্ত। তো এই ম্যাপটা যদি আমরা খেয়াল করি, দেখো 6 মানে এই অঞ্চলগুলো সব থেকে ডেঞ্জার, উত্তর পূর্ব ভারত, হিমালয় অঞ্চলগুলো, ঠিক আছে। আমাদের যে উত্তরবঙ্গটা কিন্তু জোন 5-এর মধ্যে অবস্থান করছে, আর কলকাতা বা দক্ষিণবঙ্গটা জোন 4-এর মধ্যে অবস্থান করছে, ঠিক আছে। তো এই ম্যাপটা খুব ভালো করে বুঝতে হবে কোনটা কোন জায়গায়। যেমন কাভারাত এই লাক্ষাদ্বীপটা দিয়ে দিতে পারে, তো লাক্ষাদ্বীপটা সব থেকে জোন 2, অর্থাৎ সেফেস্ট জোন বলা যায় যেটাকে, সেই জোনের মধ্যে কিন্তু অবস্থান করছে। এবার এই যে চার্টটা, এই চার্টটা হচ্ছে 1906 থেকে 2011 পর্যন্ত ঘটে যাওয়া কয়েকটা মারাত্মক ভূমিকম্প। যেমন সান ফ্রান্সিসকোতে 1906 সালে হয়েছিল 8.2 মাত্রায়, 3000 জন প্রায় ডেথ হয়েছিল, ঠিক আছে। আফগানিস্তানে হয়েছিল 81, 1200 ডেথ হয়েছিল, কবে, 1907 সালে। তো এরকম পর পর করে দেওয়া আছে, তোমরা সবাই একবার এটা চেক করে নিও, তাহলেই হবে। এই যে 8.9 মাত্রায় সুমাত্রা, ইন্দোনেশিয়া, 2004 সালের 26শে ডিসেম্বর, এটাই হচ্ছে এখনো পর্যন্ত ঘটে যাওয়া সব থেকে ভয়াবহ ভূমিকম্প, যেটা সমুদ্রের নিচে সংঘটিত হয়েছে বলে ক্ষতির পরিমাণটা একটু কম ছিল। যে ক্ষতিটা হয়েছে সেটা তো সুনামির ফলে হয়েছে, ঠিক আছে। প্রায় কত 2,20,000 মানুষ মারা গেছে 11টা কান্ট্রিতে, তবে সেটা সুনামির ফলে। নেক্সট, এগুলো হচ্ছে ভারতে ঘটে যাওয়া কতগুলো বিখ্যাত ভূমিকম্প, মানে কুখ্যাত আর কি। যেমন 1905 সালের 4ই মার্চ কাংড়া ভূমিকম্প, 20,000 মানুষ যে ডেথ হয়েছিল এটাতে। অরুণাচল ভূমিকম্প, কয়না আর্থকুইকটাও রয়েছে 10 ডিসেম্বর 1967, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ম্যানমেড কজের কারণে হয়, রিজার্ভার ইন্ডিউস সিসমোসিটি বলা হয় এটাকে। ভুজ ভূমিকম্প হয়েছিল 26 জানুয়ারি 2001, ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারিখটা, কারণ 26 জানুয়ারি একটা বিশেষ দিন আমাদের, প্রজাতন্ত্র দিবস, সেই দিনে এই ঘটনাটা হয়েছিল, ঠিক আছে। তো এই চার্টগুলো কিন্তু মনে রাখতে হবে, পরীক্ষায় কিন্তু দিতেই পারে। এবার দেখো এখানে কিছু কি টার্ম রয়েছে, কি টার্ম বলতে কি নোটস, মানে ওয়ান লাইনার নোটস রয়েছে। তো এগুলো আমি আর বলছি না, এগুলো তোমরা নিজে একবার পড়ে নিও কোনটা কাকে কি বলে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। প্রত্যেকটা একবার করে পড়ে নিও, তাহলেই হবে। আরও রয়েছে টোটাল 28টা পর্যন্ত রয়েছে, এই 28টাই কিন্তু ভালো করে পড়তে হবে। তো এই ছিল আজকের আমাদের আলোচনা। এরপরে আমরা নেক্সট ক্লাসে হচ্ছে ভলকানিজম নিয়ে পড়বো, অর্থাৎ আগ্নেয়গিরির উৎপাত নিয়ে পড়বো।